প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক বন্ধুদের কাছে আপনাদের কাজে আসে এমন কিছু তথ্য নিয়ে একটি আলোচনা কেন্দ্রিক অনুষ্ঠান, অবশ্যই জ্যোতিষ অনুষ্ঠান, সেটা নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি। দর্শক বন্ধুদের নিয়মিতভাবে চেষ্টা তো আমরা এটাই করি যাতে নিয়মিতভাবে সেই সকল গাইডেন্স যেটা পেলে একজন ব্যক্তি নিজের পড়াশোনা, অর্থাৎ যখন সে বাবা মায়ের কাছে, সে ছোট, বাবা মায়ের গাইডেন্স অনুযায়ী সে চলছে, সেই পর্যায় থেকে শুরু করে একজন পারিবারিক বা সাংসারিক ব্যক্তি নিজের সংসার জীবন, পরিবার, পারিপার্শ্বিক নানান পরিস্থিতি, এই সকল জায়গাগুলো থেকে কিভাবে সে যদি কোনো এমন পরিবেশের মধ্যে রয়েছে যেখানে সে ঠিকভাবে তাল মিলিয়ে উঠতে পারছে না বা তার ক্ষেত্রে নানান অসুবিধা আসছে, তার লাইফে বিভিন্ন রকমের সমস্যার সাথে তাকে লড়তে হচ্ছে, তাহলে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার তাকে কিভাবে সাহায্য করলে তিনি এই জায়গাগুলোকে ঠিক করতে পারবেন বা নিজেকে ভালো রাখতে পারবেন। চলুন আজকের অনুষ্ঠানে আমরা তেমনই কিছু বিষয় সম্বন্ধে জানবো। আলোচনা তো থাকবেই, অবশ্যই বারবার আপনাদেরকে বলেছি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে অতিথি রূপে যিনি রয়েছেন তার বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন সময় টেলিভিশনের পর্দায় আপনারা দেখার সুযোগ তো পেয়ে যাচ্ছেন। তবে যে ইউটিউবের কথাটা আমরা এই কারণে বলি, কারণ ইউটিউবে আজ আমরা প্রোগ্রামে বিভিন্ন বিষয়গুলো নিয়ে অল্প অল্প করে আলোচনা করি, কারণ টাইমিং এর জন্য। আর ইউটিউবে কোনো এক একটা টপিকেরই ওপরে পুরো অনুষ্ঠানটা থাকে, যেটার ক্ষেত্রে অনেক বেশি কিছু জেনে নিতে পারবেন আপনারা যখন চ্যানেলে যাবেন। শ্রী ভৃগুয়ান মোটিভেশন ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা যারা রয়েছেন জুড়ে, তারা তো আছেনই, যারা নতুন দর্শক তারাও দেখুন এবং জানুন আর ভালো থাকার রাস্তাগুলো খুঁজে নিন। সঙ্গে আছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ শ্রী ভৃগু অনাদি। তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে করছি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু সুপর্ণা। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ গুরুত্ব দিক নিয়ে। নিশ্চয়ই অনেক বাড়িতেই বাবা মায়েরা নিজেদের ছেলে মেয়েদের চঞ্চলতা, অমনোযোগিতা নিয়ে একেবারে নাজেহাল। কি করবেন বুঝে উঠতে পারছেন না। ভালো তো বাসবেনই, নিজের সন্তান বলে কথা, সবাই ভালোবাসে, কিন্তু তার চঞ্চলতার জন্য তার পড়াশোনার ক্ষেত্রে একটা অমনোযোগিতা চলে আসছে। এবার এই অমনোযোগিতার কারণে তার পরীক্ষার রেজাল্ট ঠিক হচ্ছে না, এদিকে ভালো স্কুলে ভর্তি করিয়েছেন, প্রচুর টাকা খরচা করছেন। কি এবার করা যেতে পারে? আজকের এই বিষয় নিয়েই আমরা আমাদের অনুষ্ঠানের আলোচনাটা এগোচ্ছি। দাদা, এই বিষয়ে কিছু যদি বলেন। প্রথমত দুটো জিনিস বলবো। একটা শোনা আর শুনলো যে আমার ছেলে চঞ্চল, বাস্তবে দেখতে পাচ্ছে, আবার সেটাকে বাস্তবে প্রয়োগ করা। ধরুন কোনো বাচ্চা চঞ্চল, তার মানে কি কাকে স্কুলে ভর্তি করছে না? কোনো বাচ্চা পড়াশোনা হবে কি হবে না কোনো মাই জানে না, কিন্তু প্রথমে তো ভর্তি করছে। তারপর কি দেখছে, কেউ ফার্স্ট হচ্ছে, কেউ সেকেন্ড হচ্ছে, কেউ 10 হচ্ছে, কেউ ফেলও করছে। কিন্তু তাহলে সবাই চেষ্টা করবে। আজকে অনুষ্ঠান শুনবে অনেকে, কিন্তু সবাই বাস্তব জীবনে প্রয়োগ করবে না। যারা প্রয়োগ করবে তারা পিছিয়ে থাকবে। এবার চঞ্চলতার কতগুলো কারণ আছে সেটা আগে শুনে নিন। প্রথমত চঞ্চলতা মানেই কিন্তু যে পড়াশোনা খারাপ এটা নয়। কিন্তু চঞ্চলতা দুটোভাবে হয় গ্রহ নক্ষত্র অনুসারে। একটা হচ্ছে বুধের চঞ্চলতা, যেটা সবথেকে ডেঞ্জার, সেটা বলছি। আর যেটা চাঁদের চঞ্চলতা, যেটা নিয়ে সাধারণ মানুষ বিচলিত, বেশি জ্যোতিষ বিচলিত নয়। চাঁদের চঞ্চলতা বহির্প্রকাশ, এই হাতে পায়ে চঞ্চল, এখানে লাভ দিচ্ছে, ওখানে ঝাঁপ দিচ্ছে, চাই করছে, এই কাঁচের গ্লাসটা ভেঙে দিল, বলে না হাতে পায়ে চঞ্চল, এটা চাঁদের চঞ্চলতা। আর এটা বসতে চায় না, এত চঞ্চল, পড়াশোনাটা করবে কখন, তাই তার হচ্ছে না। আর ইন্টারনাল চঞ্চলতা, যেটা সব থেকে জ্যোতিষশাস্ত্র অনুসারে ডেঞ্জারাস, সেটা বুধের চঞ্চলতা। বহু বাবা মা আমাকে অবশ্য বলে, কিন্তু আমার বাচ্চাকে মারার কোনো জায়গা নেই, আমি বাচ্চাকে বকতে পারছি না, সারাক্ষণই বই নিয়ে বসে আছে, পরীক্ষার হলে গিয়ে কী লিখছে, রেজাল্ট সব থেকে খারাপ হচ্ছে। তুমি এবার বলো কোন চঞ্চল তোমার কাছে গুরুত্ব পাবে? যে বাবা মায়ের, যার কাছে রেজাল্টটা খারাপ হচ্ছে, সে হাতে পায়ে চঞ্চলতার জন্য হোক, সে খুব শান্ত, কিন্তু পরীক্ষার হলে গিয়ে জিরোই লিখছে, কিছুই পাচ্ছে না লিখতে। আবার অনেকে বাড়িতে দিদিমণির কাছে পাচ্ছে, মায়ের কাছে পাচ্ছে, টপ টপ করে বাবা বলছে, উত্তর দিচ্ছে, স্কুলের খাতা গিয়ে লিখছে, কি লিখছে ভগবান জানে, আকাশ দেখছে না বাধা দেখছে। বুধ হচ্ছে সেল, মেধা, স্মৃতিশক্তি। বাহ্যিক চঞ্চলতা কমানোটা খুব ইজি, খুব তাড়াতাড়ি প্রতিকার করে রিলিফ দেওয়া যায়। কিন্তু ইন্টারনাল চঞ্চলতা, ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সাধারণ মানুষের এত কিছু বুঝতে হবে না, কিন্তু বোঝাতে চাইছি যেহেতু আমি ব্যাখ্যা করি, নাহলে মানুষ দুটো চঞ্চলতা তো একরকম হয়ে যাবে। কারণ বহু মানুষ তো শুধু তো হাতে পায়ে চঞ্চলতার জন্য আসে না, পড়াশোনায় অমনোযোগী সেই কারণে আসে। বহু চঞ্চল বাচ্চা আছে, অল্প পড়বে তো ভালো রেজাল্ট করছে, কিন্তু আরেকটু যদি ধৈর্য ধরে পড়তো, আরেকটু বেশিভাবে যদি পড়তো, তার ভালো হতো।
তার দুটোই মাল লাগবে, দিয়ে পড়াশোনাটা ভাই ঠিকঠাক থাকুক, আর এই চঞ্চলতার কারণে স্কুল থেকে রিপোর্ট করছে, এটা তো ঠিক না। এতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, ওই বাচ্চাকে পেন্সিল দিয়ে খোঁচা দিয়েছে, এরকম বহু এক একটা বাচ্চার বহিঃপ্রকাশ এক এক রকমের হয়। অনেক মাদের সবই সমস্যা, কেন মাদের সব থেকে বেশি ফেস করতে হচ্ছে। ঘরে যদি খুব শান্ত থাকে, বাইরে যদি খুব চঞ্চল হয়, বলে তুই যা খুশি কর, ঘরে কর, বাইরে অন্তত শান্ত থাক। এটা গেল মায়ের কথা। আবার যে বাচ্চা বাইরে খুব ভালো, ঘরে সাংঘাতিক অত্যাচার, আপনারাই বলেন, ঘর জ্বালানি পর ভোলানি, তাহলে বাচ্চাটা যাবে কোথায়? এগুলো কিন্তু আপনাদেরই, মানে এখন মা বোনদেরই কথা কিন্তু এগুলো, শুনে তুমি ভালো করে ফলো করবে। সেই বাচ্চাটা কি করবে? সে দুটো দিককে ব্যালেন্স করা বোঝে না বুঝবে? যদি ঘরে না জ্বালায়, পরে বাইরে জ্বালালেও সমস্যা, আবার ঘরে জ্বালাচ্ছে বাইরে খুব শান্ত, তাতেও সমস্যা। তার সমস্যা যা খুশি হোক, তার রিমেডি আছে। তাই সচেতনভাবে থেকে ওকে ঠিক ঠিক টাইমে আপনাকে নিয়ে আসতে হবে। আসুন দেখে নেওয়া যাক অ্যাওয়ারনেস। এই চঞ্চলতার অনেকগুলো দিক রয়েছে, যে আমাদের ভেতর থেকে আমরা বাচ্চাদের মারছি, বকছি, এ করছি। মারার পক্ষপাতী তো আমি নই, কিন্তু আমি কে? আপনার বাচ্চার তো আমি সেই অর্থে কেউ নই, বলার অধিকারও নেই। কিন্তু মারলে যদি রিলিফ হতো, যদি বলছে এইটা আপনাকে শাসন করলে রিলিফ হতো, ওটা তো আপনি জানেন না যে শাসনটাকে চোখ গরম করবো নাকি করে গায়ে দুটো ঘা দিলে ভালো হবে। যদি বুঝতেন দুটো ঘা দিলেই এটা এটা এই রোগের এটা ট্রিটমেন্ট, তাহলে অবভিয়াসলি পড়াশোনায় মনাংশ চঞ্চলতা কমে যেত। দেখছেন বাচ্চা যা কার তাই, তারাই মারবোটা কেন? তাতে অনেক কিছু হতে হতে মঙ্গলটা খারাপ আছে। এমনভাবে মারলেন দুর্ঘটনা ঘটে গেল, আর বা সন্তানকে চোখেই দেখতে পারলেন না, বা একটা বিপদ হয়ে গেল। এরকম ইতিহাসে প্রচুর রয়েছে, এই উদাহরণগুলো আজকে আর দিচ্ছি না। যে বাবা মায়ের ভালোবাসা থেকে সন্তান বাবা মায়ের হাতেই মৃত্যু ঘটেছে, এ বহু ঘটনা আছে। তো বাবা কি বা মা কি প্ল্যান করে মেরেছিল বাচ্চারা চলে যায়? বাচ্চারা শাসন করেছিল। তারপর কী করে জানতো তার স্টারে ওই কানেকশন আছে, মায়ের এরকম কিছু কারণে তার দুর্ঘটনা ঘটবে। তা আপনি তো বাচ্চা স্টার জানেন না। আমরা বাইরে থেকে সাবধানে করলাম, গাড়ি চালাতে দেবেন না, গাড়িতে চড়তে দেবেন না, টোটোয় উঠতে দেবেন না, নিজের সাথে নিয়ে যান, বাইরে থেকে সাবধানে করলেন। কিন্তু সেই সাবধানতার জায়গায় তার স্টারের প্রভাব আপনাকে প্রভাবিত করলো, এমন একটা স্কেলের বাড়ি দিলেন, এমন একটা ভুল জায়গায় লেগে গেল, তাতে আপনি সারাটা জীবন পস্তাবেন। সেই কারণে নিজে কোনো সিদ্ধান্ত না নিয়ে, বাচ্চা হচ্ছে আপনিও আপনার মতন চঞ্চল ছিলেন, আমিও আমার মতন চঞ্চল ছিলাম, সবাইকে পণ্ডিত হয়নি। তার কিন্তু আমাদের এখনকার সময় আমাদের মা বাবাদেরও পেশেন্স কমে গেছে। তার অনেক কারণ থাকে। তখনকার মা বাবাদের কাজের চাপ কম ছিল, মারা শুধু ঘরের কাজ করতো। এখন একটা মাকে রোজগারও করতে হচ্ছে, ঘরেও করতে হচ্ছে, স্কুলের পেছনে দৌড়তে হচ্ছে, মাস্টারের কাছে যেতে হচ্ছে, দিদিমণির কাছে যেতে, বাচ্চাকে নিয়ে যেতে হচ্ছে, স্কুল থেকে খাই নিয়ে ফিরতে হচ্ছে, ওই পোশাকে আবার পরিয়ে নিয়ে বাড়িতে ফিরতে হচ্ছে। মাদের প্রচুর চাই, যেটা আমাদের সময় মাদের ওয়ান সাইড, শুধু রান্নাবান্নার মধ্যেই মারা থাকতো। কে ভর্তি করে দিয়েছিল তাও জানি না, কে স্কুলে নিয়ে তোকে মনেও পড়ে না, মানে সেই অর্থে বলছে। আর এত ছোটোবেলায় তখন, এখন যখন 2 ক্লাসে ভর্তি হয়, তখন ওসব ছিল। আমি যখন পাস করে গেছি মানে 1 to 1 যখন বেরিয়ে গেছি, তারপরে ইনফেন্ট চালু হয়েছিল। মানে আমি ইনফেন্টও পাইনি, মানে আমার ইয়ারে, কেন 6-এ তো ক্লাস 1-এ ভর্তি হয় 6 বছর বয়সে, 5 বছর বয়সে ইনফেন্ট চালু হলো। আমি যখন পাস করে গেছি অলরেডি তখন। আর এখন 2-তে, মানে ঘুমোতেই আমাদের সন্তানকে 2-তে গিয়ে ওই কৃষিতে ভর্তি করে দিয়ে এসেছিলাম, যে থাক খেলুক, ঘুমোতেই যাচ্ছে। কী বোঝে বাচ্চা? ওই সময় তো কিছুই বুঝতাম না, নাক দিয়ে পোটা বেরোতো 5 বছর বয়সে। এখন বাচ্চারা এত সেন্সিবল, মাদেরও অ্যাওয়ারনেস আছে, বাচ্চাদের নাকে পোটা পড়তেও দেখেন। সাধারণ অর্থে বলছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, রুচিবোধ একদম ছোটোবেলা থেকেই বাচ্চাদেরও আছে, আমাদের মা বাবাদেরও আছে। ওই যে আমাদের প্রেশার অনেক বেশি, ওইখানে পেশেন্স রাখতে পারছি না সন্তানদের প্রতি। একটু যদি খেয়াল করা যায় যে না মেনে ওকে কী করে অপারেট করা যায়, আসলে জ্যোতিষীর কাছে আসুন। একটু আগে প্রথমে ভেঙে বললো, একটা বুধের কারণে, একটা চাঁদের কারণে। আর আত্মকরক গ্রহকে প্রতিকার করতে হবে। আত্মকরক গ্রহ হচ্ছে নিজস্ব অনুভূতি, নিজস্ব চেতনা, যে এটা যদি সত্যি বাহ্যিক বয়সের হয়, সেটা একটা সময় পর কমে যাবে। কিন্তু এটা এক্সট্রিম পর্যায়ে, যেটা এডুকেশন হ্যাম্পার করছে, প্রতিবেশীকে হ্যাম্পার করছে, স্কুল থেকে বারবার কমপ্লেন আসছে, ধৈর্য ধরে রাখা যাচ্ছে না, তখন সেই গ্রহটাকে প্রতিকার করেন। তাই আত্মকরক গ্রহ থেকে যতক্ষণ না প্রতিকার করবে, ততক্ষণ ভেতর থেকে ওর সেই চেতনাটা, মিনিমাম যে চেতনাটা থাকা দরকার, যে এতটা ঠিক হচ্ছে না, এই বোধটা যতক্ষণ না আসবে, সেই বোধ যদি তার 12-14 বছর বয়সে যখন চেঞ্জ আসে, তখন আসতে লাভ হবে। তার আগে অনেক কিছু দুর্ঘটনা ঘটে যাবে। স্কুল থেকে তো সাসপেন্ডই করে দিল, কটা স্কুল চেঞ্জ করবেন? অতএব ভাগ্যটাকে পরিবর্তন করুন, স্কুলটাকে পরিবর্তন না করে। ওই জন্য সন্তানদের প্রথম আত্মকরক গ্রহকে প্রতিকার করা উচিত, বাচ্চাটাকে নিয়ন্ত্রণ করতে গেলে। যেমন বাচ্চা যখন জন্মায়, প্রথমেই একটা অন্য পরিবেশে রাখেন না,
ছোটোবেলায় আমি তো আমার বাচ্চাকেও দেখেছি এরকম করে ব্যান্ডেজ দিয়ে হাতটা বেঁধে আমি নার্সিংহোম থেকে নিয়ে এসেছিলাম। মানে আমি ভয় এখন আমি নিতে পারি না বাচ্চা, আমার ছাত্রী কোলের মধ্যে করে নিয়ে এসেছিল গাড়ি করে, ট্যাক্সি করে। তো পরে ভাবতাম যে শুনলাম তখন ব্লেডের মতো নোখ হয় ওদের ওদের মধ্যে ব্লেডের থেকেও সাংঘাতিক নোখের ছোট নেড়া বাচ্চাদের। আচ্ছা, ওদের কি হয় নিজে কামচি দেয় হাত পা টানাটানি করে, ওই জন্যই নার্স ওখান থেকে মুড়িয়ে দেয় ওরা, যাতে কেটে কাটে না, কেটে কুটে না, যে তোমাকে খামপি দেবে কেন পরের কথা, নিজে এরকম এরকম করে ইয়ে করে। ওতে কোনো ইয়ে আছে একদিন দুদিনের বাচ্চা টানাটানি করবে, সে ব্লেডের থেকেও নাকি সাংঘাতিক ধার ওদের বাচ্চাদের নোখে, শুনেছি। ওই কারণে ব্যান্ডেজ করে কেন, কথার কথা। এখন বড় হয়েছে বুঝি, শুনেছি, 5টা লোককে দেখি, এখন দেখি যে বাচ্চা নার্সিং ওই যখন ছাড়ে দেখি এখান দিয়ে ব্যান্ডেজ দিয়ে দেয়, তখন কাপড় টাপড় দিয়ে বেরিয়ে, তখন কাপড় দিয়ে ব্যথা উঠে গেছে, এখন ব্যান্ডেজটা নিয়ে দেয়। তার সেরকম ছোটোবেলা থেকে আপনি আত্মকট গ্রহকে যখনই প্রতিকার করবেন তখন তার চেতনাটা তাড়াতাড়ি বৃদ্ধি করবে। আর এবার মনোসংযোগ দেখা যাবে অনেক বাচ্চার আদার্স অ্যাক্টিভিটিসে মনোসংযোগ রয়েছে, এডুকেশন মনোসংযোগ নেই, কী মনোসংযোগ চাইছে সেই প্রতীকে তখন প্রতিকার করে। ধরেন এডুকেশনের জন্য প্রাথমিক শিক্ষা রয়েছে 4th হাউস, না আদার্স অ্যাক্টিভিটিস, এই খেলার দিকে মন, খেলা আপনি চাইছেন না, না আপনি যা চাইছেন সেটাই তো আমাদেরকে গাইড করতে হবে। আমি যদি মনে করি ওকে খেলাধুলার দিন, আমি বলার কেউ না, বলি অনেক সময় মাঠে যান, এই করুন, থরি শোনেন, কিন্তু আপনি যেটা মনোসংযোগ চাইছেন সেটা গ্রহটাকে গুরুত্ব দেবো, দেখবেন অবভিয়াসলি আপনার সন্তান ভালো হবে। কিন্তু বুধের যদি ডিস্টার্বেন্স থাকে তাহলে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ইন্টারনাল চঞ্চলতা থাকে, তার সেলের কিছু রাখতে পারে না, স্মৃতিশক্তি তার কম থাকে, যতই পড়ুক সে মনে রাখতে পারবে না। এইগুলো পরবর্তীকালে এরা অনেক ক্ষেত্রে ডিপ্রেশনের রোগী হয়। সংসার জীবনে স্বামী কী বললো, এই কী বললো, তা কী বললো, অটোমেটিক এইগুলোকে আস্তে আস্তে ছোটোবেলা থেকেই, তারপরে বড়ো হয়ে যে ডিপ্রেশনের যে রুগী হয়েছেন সেই সিচুয়েশন হয়নি, তার ছোটোবেলা থেকে সেই প্রভাবটা অন্তর্নিহিত ছিল, আমরা বুঝতে পারিনি, বহির্প্রকাশ এই সিচুয়েশনে হয়েছে। অনেক বড় হলে তখন বুঝতে পারি। ঠিক ছোটোবেলায় আসুন, নিয়ন্ত্রণ করুন, আশা করি আর 5টা বাচ্চা যেরকম ভালো হবে আপনাদের সন্তানও ভালো হবে। এবং তার জন্যই দর্শক বন্ধুরা সন্তানদেরকে পিটাপিটি করে, মারধর করে, সমাধানটা না করার চেষ্টা করে, আশা করব যদি এখন এই মুহূর্তে অনুষ্ঠান যে বা যারা দেখছেন তাদের বাড়িতে যদি এই ধরনের পরিস্থিতি থাকে তাহলে কি করতে হবে সেটা বুঝেই গেছেন। একটু বলে রাখি, কন্ট্যাক্ট করতে চাইলে 9830143766 নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারছেন। প্রত্যেক সপ্তাহে বিভিন্ন চেম্বার পেয়ে যাচ্ছেন, যেমন প্রত্যেক বুধবার পাচ্ছেন রাসবিহারী এভিনিউ, পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, প্রত্যেক শুক্রবারে শিয়ালদায় আপনারা চেম্বারের সুযোগ পাচ্ছেন। নামটা ফার্স্টে বুকিং করিয়ে নিয়ে তারপর চেম্বার। যদি মনে হয় অনলাইন সাজেশন নেবেন তাহলে একই নাম্বারে জানান, ফোন করে এটি পেয়ে যাবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটি পাচ্ছেন সেই নাম্বারটিতে আপনার নাম, আপনি কি বিষয়ে জানতে চাইছেন সেটা জানান, আপনার জন্ম তারিখ, সাল, সময়ের পুরোটা ইনফরমেশন যেটা ডিটেল আছে সেটি, আপনার 2 হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দিন। অনলাইন পাঠিয়ে দেওয়ার সেটার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের উত্তর যেটা প্রশ্নের চাইছেন সেই রিপ্লাইটা পেয়ে যাচ্ছেন। আলোচনার মধ্যে দিয়ে এগোবো। আমরা ফার্স্টেই বলেছিলাম যে বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনার চেষ্টা আমাদের উদ্দেশ্য থাকে। যেমন সন্তানকে নিয়ে এই বিষয়টা নিয়ে যেমন মানুষের মধ্যে খুব জানার আগ্রহ যে কি করা যেতে পারে, এমনই কিছু বিষয়ের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে প্রত্যেকেরই আমাদের ইচ্ছা থাকে যে যদি আমাদের কারোর একটা বড় কিছু প্রাপ্তি হয়, ভালো কিছু প্রাপ্তি হয়, তার মধ্যে অন্যতম বিষয় রূপে লটারির কথা কিন্তু আমরা সবাই কম বেশি ভাবি। কোথাও দোকানে টিকিট কাটছে কাউকে দেখলে বা দোকানে সাজানো দেখলে মনে মনে ভাবি আমরা অ্যাডভার্টাইজগুলো দেখে যে আমারও যদি হয় তাহলে কতই ভালো হতো। তাই এই লটারি প্রাপ্তির জায়গা থেকে আপনার হাত থেকে লটারি প্রাপ্তির জায়গা কি আছে, এই বিষয় নিয়ে একটু আমরা চলুন জানি। তাদের বিষয়ে যদি কিছু গাইডেন্স দেন। প্রথমত বলবো, এর আগে অনেকগুলো টিপস দিয়েছি, অনেকগুলো রোগের কথা বলা আছে, আজকে মূলত হাতটা খুলে দেখে নিন, কারণ ম্যাক্সিমাম মানুষের হাত আছে। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ সবার নাও থাকতে পারে, কিন্তু হাত কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই আছে। তাহলে আপনি কীভাবে কী করবেন? প্রথমত দাদা ভাইরা ডান হাত, সেইটা সেম উল্টো দিকে মা হাতটা হচ্ছে মা বোনদের। প্রথম দেখবেন, প্রথম সাধারণত রেখা 5টা রেখা নিয়ে মূল হাত গঠিত, বেসিক রেখা। সেখানে হচ্ছে কী আছে, এক হচ্ছে আয়ু রেখা, কারণ আয়ুকে ফার্স্ট কাউন্ট করা হয়, কারণ বেঁচে না থাকলে ভাগ্যের কোনো সম্পর্ক নেই, বেঁচে না থাকলে অন্যান্য মেধার কোনো সম্পর্ক নেই, বেঁচে না থাকলে শিক্ষার কোনো ভ্যালু নেই। তাহলে পরে আগে একটা হচ্ছে আয়ু রেখা, ব্রেন লাইন বা মাতৃরেখা যে মাঝখান থেকে নামে, আর একটা হার্ট লাইন চাঁদের মতো উল্টো দিক থেকে শিরোরেখা, 3টে। হেলথ লাইন স্বাস্থ্যরেখা, আর ভাগ্যরেখা। এই সাধারণত এই 5টা রেখা নিয়ে হাত গঠিত হয়। এর মধ্যে দেখতে হবে একটা হচ্ছে
ভাগ্যরেখা তিনটেভাবে উৎপন্ন হতে পারে। একটা হচ্ছে মণিবন্ধ, যেটা হাজার সোজাসুজি। একটা হচ্ছে চাঁদের ক্ষেত্র থেকে, চাঁদ নিশ্চয়ই জানেন কোন জায়গায়। আর একটা হচ্ছে আয়ু রেখা থেকে। বলা আছে এই তিনটে রেখার মধ্যে আয়ু রেখা থেকে যে ভাগ্যরেখা ওঠে সেটা তার জীবনের সব থেকে বেশি স্ট্রেংথ, সেটাই তার জীবনের সাকসেস নিয়ে যায়। কীরকম? যেমন একটা মানুষ ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছে, অনেক রকম প্রফেশনের মধ্যে সে যুক্ত ছিল, হঠাৎ কোনো এক বয়সে তার 45 বছর হোক, 50 বছর হোক, বা 48 বছর হোক, বা 37 বছর হোক, বা 56 বছর হোক, হঠাৎ তার লাইফস্টাইল ক্লিক করে গেছে, আর তাকে পেছন দিকে তাকাতে হয়নি। এরকম আমরা আশেপাশে অনেক লোক দেখি না, যে কষ্টের পর কষ্ট করেছে, কী না করেনি। আপনারাই বলেন, কোনো কাজও বাকি রাখিনি, কিন্তু হঠাৎ কি এমন এই বয়সে কি তার লাইফে সাকসেস হয়ে গেল? কারণ ভাগ্যরেখাটা ওই জায়গা থেকে ধরেছিল। সেই যদি ভাগ্যরেখাটা যদি আপনার আয়ুরেখা থেকে উঠে থাকে, 100% আপনি সাকসেস পাবেন। সুতরাং আজকে আমরা লটারি প্রাপ্তির ক্ষেত্রে এই যে ইনফরমেশনটা জানলাম দর্শক বন্ধুরা, হাতের মধ্যে তাহলে দেখুন সমস্তটাই আপনি আপনার হাতের রেখা থেকে জানার সুযোগ পেয়ে যাচ্ছেন। আরও কিছু জানার আগ্রহ থাকলে তখনও মনে হবে যে তাহলে আজকে যে কথাগুলো দাদা বলছেন সেগুলোর সঙ্গে আপনি নিজের জায়গায় যদি কোথাও মিল পান, তাহলে অবশ্যই মনে হবে যে হ্যাঁ সত্যি তো, তাহলে কি আপনারই এরকম কোনো যোগ আছে? দাদা এই বিষয় নিয়ে যদি আরেকটু দর্শকদের কিছু গাইডেন্স দেন। সত্যি তো আরেকটা সহজ পদ্ধতি বলি, আলোর দিকে হাতটাকে নেবেন। এর আগেও বহুবার বলেছি, আলোর দিকে হাতটাকে নেবেন, হাতটাকে নিয়ে আঙুলগুলো এক জায়গায় রাখবেন, দিয়ে দেখবেন আলো পাস হচ্ছে কিনা। যদি আলো পাস হয় অশুভ যোগ, ওটাতেই আপনি কোনোদিন লটারি প্রাপ্তি হবে না। তাহলে কোনো আঙুল দিয়ে যেন আলোটা পাস না হয়। প্রথম ডান হাত দেখবেন, দাদা ভাইরা, মা বোনরা বাঁ হাত, এই কথাটা বারবার রিপিট করছি না। যদি দেখেন ডান হাতে নেই, তাহলে আবার বাঁ হাতটাকে দেখুন দুটো হাত সেম আছে কিনা। দুটো হাত যদি সেম হয় সব থেকে ভালো। এটা হলো দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ, আমাদের যে বিবাহ রেখাটা যেখানে থাকে, এক করে আর নিচের হার্ট লাইনের গ্যাপটা বিবাহ রেখা, ঠিক এক করতে বুধের আঙুলের এক কর থেকে 2 কর, এই জায়গায় যদি কোনো তিল থাকে, হাতের সাধারণত বলা আছে শাস্ত্রে হাতের কোনো অংশে তিল থাকা ভালো না, কিন্তু একমাত্র 1 কর আর 2 করের মাঝে যদি তিল থাকে, সেই তিলটা ব্রাউনিশ হতে, তিলের অনেক নেচার আছে। তিল তত্ত্ব নিয়ে ইউটিউবে আমার বহু প্রোগ্রাম রয়েছে। কালো তিল চলবে না, কালো তিল সব থেকে বেশি অসুবিধা। ওখানে হলে আপনি বিচার বুদ্ধি বিশ্লেষণ ভ্রম হবে, ভুল সিদ্ধান্তের শিকার হবে, আপনি ভুল পথে পরিচালিত হতে পারেন, আপনার দ্বারা কেউ ভুল পথে পরিচালিত হতে পারে। কিন্তু লটারি প্রাপ্তির ক্ষেত্রে যদি কোনো ব্রাউনিশ কোনো তিল থাকে, সেটা সব থেকে বেশি ভালো। দ্বিতীয় কথা হচ্ছে, হাতে আমাদের আয়ুরেখা কোথা থেকে ওঠে? আমরা জানি বৃহস্পতির নিচ থেকে এমভাবে ব্যাকে। যদি মণিবন্ধ দিয়ে কোনো ভাগ্যরেখা সরাসরি শনির দিকে যায় এবং দ্বিতীয় আয়ুরেখা যদি তাকে ক্রস করে হার্ট লাইনে থাকে, সেখানে একটা ক্রস চিহ্ন তৈরি হয়। আবারও বলি, মণিবন্ধ থেকে যে ভাগ্যরেখা সোজাসুজি শনির দিকে ধাবিত হয়েছে, দ্বিতীয় আয়ুরেখা থেকে কোনো রেখা ক্রস করে যদি হার্ট লাইনের দিকে থেকে ওনাকে স্পর্শ করে, সেটা একটা লটারি প্রাপ্তি যোগের মারাত্মক যোগ। আর একটা বলি, চাঁদ কোথায় থাকে? কিরকম? একদম নিচের এই অংশটায় চাঁদ বলা হয়। চাঁদের ক্ষেত্রে আপনি দেখে নিন, চাঁদের ক্ষেত্র থেকে আড়াআড়িভাবে রেখাগুলোতে এরমভাবে ওঠে, আর রবি রেখায় নিম্নগামী। চাঁদের থেকে আড়াআড়িভাবে কোনো রেখা আছে কিনা, চাঁদের থেকে যদি ভাগ্যরেখার দিকে কোনো রেখা আড়াআড়িভাবে থাকে, তাহলে যেমন 100% আপনার লটারি প্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে। এরকম বহু সম্ভাবনা রয়েছে, যেগুলো না, কারণ এটা তো আমি বলে যাচ্ছি পরপর। এবার সেটাকে দেখতে দুটো হাতকে মিলিয়ে যে দেখা গেছে হ্যাঁ আছে, ডানাতে আছে, মানে আপনার 100% হওয়ার সম্ভাবনা আছে। কতটা সেটা হবে, সেটা বাঁ হাতকে ব্যালেন্স করে তখন, কারণ একটা বলা হয় জন্মকালীন, একটা কর্মকালীন। এখন কি করছি, এখন পাবো কিনা, এর আউটপুট ডান হাত ছেলেদের, আর মা বোনদের বাঁ হাত। আর জন্মকালীন আমার সেটা ছিল কিনা, জন্মকালীন নেই, তাৎকালিক কোনো সিচুয়েশনে পাবো, সেটা বড় প্রাপ্তি হবে না, লটারি প্রাপ্তি হবে। 1,000 টাকা লটারি পাওয়া 9,000 টাকার পাওয়া 18 লক্ষ টাকা পাওয়া, আবার 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ পাওয়া, বেশি ডিফারেন্স তো থাকবে। ওই কারণে সেইগুলো বিচার্য বিষয়, বিচার করে দেখতে হবে যে সত্যি আপনার আছে কি না। ওই আপেক্ষিকভাবে অনেক কিছুই মনে হয়, তো আপেক্ষিকভাবে শব্দগুলো তো ঠিক না। আরেকটা জিনিস বলি, এই লটারি কনসেপ্টটা কিন্তু আমাদের টিভি চ্যানেলের কনসেপ্ট নয়। কারণ টিভি চ্যানেলে এই লাস্ট 25-30 বছর, 99 সাল থেকে বসছি, ওই মূলত এডুকেশন, কেরিয়ার, ম্যারেজ, বাস্তু। কিন্তু ইউটিউব চ্যানেল 19 সালে যখন করলাম, ওই তখন এই লটারি সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের লটারি হয়। তো ওই চ্যানেলটা না করলে তখন লটারি সম্পর্কে এত, মানে এই আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে খেলা ছিল, লটারি নিয়ে এত ছিল না। ছোটোবেলা থেকে আইসক্রিমের লটারি শুনতাম, দুর্গাপুজো প্যান্ডেলের লটারি শুনতাম, লটারিগুলো ওর ফরমেশনে ছিল। সিকিম গভর্নমেন্টে 1 টাকা করে লটারি টিকিট ছিল শুনলাম। কিন্তু এখন লটারিটা যে আকারে গেছে, বিজ্ঞাপন যে আকারে গেছে, বিক্রেতা যে হারে বেড়েছে, ক্রেতাও সেই পার্সেন্টেজে বেড়েছে, বিজ্ঞাপন বেড়েছে, মা বোনেরাও কাটছে। আগে মা বোনদের লটারি কাটতে দেখতাম না,
মানুষ জানতোই না, ও দাদারা কাটলে কোনো ব্যাপার নেই। এখন ভাবছি বাজারে করে যাচ্ছি 6 টাকা তো টিকিট, ধর একটু 6 টাকার আর কী ভ্যালু আছে, টিকিট কেটে নিয়ে বাড়ি চলে যায়। বক্তব্য হচ্ছে এই ইচ্ছাকে, মানে বিজ্ঞাপন যেখানে যাবে সেখানে তো মানুষ ঢুকবেই, তো ন্যাচারালি আপনাদের ইয়েটা বেড়েছে। কিন্তু মাথায় রাখতে হবে, না জেনে না কাটাটাই উচিত। ওটা তো নেশায় পরিণত হতে পারে। এবার নেশা আবার অনেক খারাপ, কারণ কালসর্প যোগ আছে কিনা জানেন না, তাহলে নেশায় পরিণত হবে। দারিদ্র্য যোগ আছে কিনা, লটারির টিকিট কেটে বহু মানুষের দেনায় চলে গেছে। তা ওই কারণে আমি লটারি টিকিট কাটার কথা কাউকে এনকারেজ তো করিই না, প্রশ্নই নেই। যদি কেউ কাটে তাহলে কোনটা কী দেখে কাটবেন, সেইগুলো সমস্তটাই। একটা এডুকেশন করলে কী নিয়ে করবে, যেমন মানুষ আসে লটারি কাটবো কিনা, আপনি পাবেন কিনা, পেলে কবে পেতে হবে, আদৌ কি কোনো দিন হবে না, তাহলে ওই রাস্তায় হাঁটবো না, ভগবান আমার জন্য অন্য কোনো রাস্তা দিয়ে রেখেছে। এই অ্যাওয়ারনেসটা যার থাকবে তার কিন্তু সুপর্ণ সাকসেস আসবে। আর এই সাফল্য পাওয়ার জন্য আপনাদেরকেও যেটা বললেন উনি, যে আপনার হাতে কি আছে এটা আপনি নিজে হয় যতটা দেখে বুঝতে পারবেন, একজন অভিজ্ঞ হস্তরেখাবিদ তার ক্ষেত্রে কিন্তু এটা বোঝে এবং বলাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তাই ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করলে সেটা কিন্তু জানার সুযোগ পেয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, যারা যারা অনুষ্ঠান দেখছেন তাদের অনেকের মনের মধ্যে থাকে যে আমি হাত থেকে কি করে আমি জানতে পারবো। এই হাতের মধ্যে অনেক কিছু রয়েছে, যেটা যারা হস্তরেখা নিয়ে আলোচনা করেন, কাজ করেন, তারাই কিন্তু আপনাকে বলতে সাহায্য করবেন। আপনি কর্মক্ষেত্র নিয়ে চিন্তায় রয়েছেন, আপনি চাকরি নিয়ে হয়তো ভাবছেন, আপনি ব্যবসা নিয়ে হয়তো ভাবছেন, এবারে ভাবছেন যে এখানে উন্নতিটা করব কি করে। এই ব্যবসায় উন্নতির জন্যও কিন্তু আছে বিশেষ কিছু এমন টিপস, যেগুলোকে কাজে লাগালে আপনি উন্নতি করতে পারবেন। আর সেই টিপস চলুন একটা দুটো আজকে জেনে নিই। দাদা, যদি ব্যবসায় উন্নতির কোনো টিপস আজকে জানান। ব্যবসার উন্নতির জন্য একটা কাজই করতে হয়, যে প্রথম আমাদের খেয়াল রাখতে হবে আপনার কোনগুলো খারাপ ব্যক্তিগতভাবে যায় না, কিন্তু ব্যবসার মধ্যে যুক্ত আছে, ব্যবসা চলছিল এখন চলছে না, এটা হতে পারে। আর একটা ব্যবসা শুরু করার পর তো সেইভাবে প্রোগ্রেসই করে চলেনি। একটা দুটো টিপস বলি, সেগুলো করার চেষ্টা করুন। আপনি যে গৃহে থাকেন, যে বাড়িতে থাকেন, নিজের বাড়ি হলে খুবই ভালো, নিজের বাড়ি যদি না হয় আপনি আপনার জন্মবারে একটা নারকেল কিনুন, আর একটা লাল কাপড় আর একটা হলদে কাপড়, এই দুটো কাপড়কে ভাঁজ করুন। ভাঁজ করে দুটোই কাপড় যেন দেখা যায়, এমন আড়ে আড়ে করে, যেমন এরকম হাতটা রেখেছি, হাতের পাশে বেরিয়ে আছে না, একটা কাপড়ের উপর একটা কাপড় রাখুন। আমরা যেমন রুমাল 3 কোনা করতাম, ওরমভাবে কাপড়টাকে ভাঁজ করুন। ওর মধ্যে নারকেলটাকে আড়াআড়িভাবে দিন, নারকেলের দুটো পাশ যাতে বেরিয়ে থাকে। সেইটা আপনার জন্মবারে কিনবেন, কাপড়ও কিনবেন, ওটাও কিনবেন, ওটা গঙ্গার জল দিয়ে ভালো করে ছিটিয়ে নিয়ে নিজের মনোবাসনা বলে আপনি আপনার বাড়ি, মানে দোকানে না, কিন্তু আপনি বাড়ির প্রবেশদ্বারে, যাতে মাথায়ও না লাগে, তার থেকে উঁচুতে আপনি ওটা টাঙিয়ে রাখবেন, যাতে বাড়ি থেকে বেরোতে বা দোকান থেকে যখন বাড়ি ফিরছেন যাতে ওটা দেখে আপনি বেরোতে পারেন। এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, যেটা স্টুডেন্টদের জন্য বলেছিলাম, আপনি একটা জলের পাত্র রাখবেন, সেটা এমনি কোনো জায়গায় হোক, এরকম গ্লাসেই হোক। আপনি সবসময় বেরোনোর সময় মেন প্রবেশদ্বারে লেফট সাইডে যেন সেই জলটা থাকে, সেই জলটা দেখে আপনি বেরোবেন। আর ঢোকার সময় সেই জলটা যেন না থাকে, ওই জলটা আবার ফেলে দেবেন, ওই জল যেন কেউ না খায়। এই দুটো কাজ আপাতত করুন। আর যারা হিন্দু তারা হনুমান চালিসা পাঠ করুন, যারা বিভিন্ন ধর্মের লোক তার নিজ নিজ ধর্মগ্রন্থ পাঠ করুন। আশা করি ভালো হবে আপনাদের। আমাদের অনুষ্ঠানের টাইমিং খুবই এগিয়ে এসেছে, তাই আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। কন্ট্যাক্ট করছেন যারা 9830143766 নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনারা বিভিন্ন চেম্বার সুযোগ পেয়ে যাচ্ছেন। প্রত্যেক বুধবারে পাচ্ছেন রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার পাচ্ছেন খদ্দায়, আর প্রত্যেক শুক্রবারে পেয়ে যাচ্ছেন শিয়ালদায়। এর বাইরে আপনারা অনলাইন পরিষেবার জন্য যদি মনে করেন, কারণ চেম্বারে যেতে গেলে নামটা আগে বুকিং করিয়ে নেবেন, আর অনলাইন গাইডেন্স নিতে গেলে আপনাকে একই নাম্বারে ফোনে সেটা জানাতে হবে। পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নিজের নাম, আপনি কি প্রশ্ন রাখতে চাইছেন, আপনার যেটা জিজ্ঞাসা সেটি, এর পাশাপাশি আপনার দুহাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আপনার জন্ম ডেটা যেটা সেটা, আর যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দিন। যারা 48 ঘন্টার ভিতরে নিজের যেটা আপনার জিজ্ঞাসা, সেই প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে, আপনি পেয়ে যাবেন আপনার প্রশ্নের উত্তর। তো পরিষেবা পাওয়ার জন্য দুটো পথ রয়েছে, যেটা আপনার জন্য মনে হচ্ছে যে ইজি, আপনি সেই পথটাকে কাজে লাগাতে পারেন। এর সঙ্গে আরো অনেক কিছু আছে, যেমন এই যে ব্যবসায় উন্নতির টিপসটা শুনলেন, আরো অনেক টিপস আছে কিন্তু ব্যবসায় উন্নতি করার ক্ষেত্রে। কিন্তু সেটা যদি জানতে হয় আপনি কন্ট্যাক্ট করুন, অথবা আপনি যদি মনে করেন যে প্রোগ্রামের মাধ্যমেই জানতে চান, তাহলে ইউটিউবে শ্রী ভৃগুবান মোটিভেশনের বিভিন্ন অনুষ্ঠানগুলোর দিকে নজর দিন, সেখানেও কিন্তু আপনারা সুযোগ পেয়ে যাচ্ছেন। আর যদি মনে করেন যে কর্মক্ষেত্রে উন্নতি বা পড়াশোনায় মনোযোগের জন্য টিপস, এই সকল টিপসগুলোকে কিন্তু শুধু শুনে থাকলে হবে না, এটাকে আপনাকে কাজে যতক্ষণ লাগাবেন তখনই কিন্তু রেজাল্টটা পাবেন। অনেক ভিউয়ার্স আছেন জাস্ট অনুষ্ঠানটা দেখেন, শোনেন, আবার ছেড়ে দেন, সেটা করলে হবে না, আপনাকে কাজে করতে হবে, আর তবেই আপনারা রেজাল্টটা পাবেন।
আজ অনুষ্ঠানও এই পর্যন্তই। দাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক দর্শকদেরও জানাবো সকলে ভালো থাকবেন। শুভেচ্ছা। নমস্কার। নমস্কার।